ইসমি তো ইমরেতকে দেখতে ব্যস্ত। ইসমি বারবার ইমরেতের দিক তাকাচ্ছে। ইমরেতকে টাইট করে জড়িয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে ইসমির। এত ভালোবাসা সে কখনো পাবে স্বপ্নেও ভাবেনি। আর আজ তাকে কেউ পাগলের মতো ভালোবাসে। বড়টা চলে গেছে সবাই। অনেক রাত হওয়ার কারণে অনেকেই বাড়িতেই রয়ে গেছে। অনেক রুম আছে বাড়িটাতে। ইমরেত, ইসমি, মোহিনী, কিমরান, রিসাব, কিমরানের কিছু ফ্রেন্ডস, ইমরেতের ফ্রেন্ডস, আরো কিছু রিলেটিভস, কিমরান মোহিনীর বয়সের সবাই যে যার মতো নিজেদের রুমে চলে গেছে। এক সাইডে দাঁড়িয়ে জানালা দিয়ে বিচ দেখছে ইসমি। পানিগুলি আলোতে লাল নীল হচ্ছে। ইমরেত ইসমির পাশে নিজের মাথাটা আলতো করে ইমরেতের বুকে রাখলো। ইমরেত বুঝতে পেরে জড়িয়ে নেয় নিজের সাথে আর বলে উঠল, মা বাবার কথা মনে পড়ছে। আই নো, বাট দেখো তুমি যদি কাঁদো তাহলে ওনারাও কাঁদবেন, বুঝলা? সো নো নিড টু ক্রাই সুইটি। ইসমি কাদা অফ করে দিল। ইমরেতকে ছেড়ে ইমরেতের দিক তাকালো আর বলল, এত কেন ভালোবাসেন আমায়? কেন ভালোবাসা শিখালে আমায়? আমি শিখিয়েছি? জানো, আমি ভালোবাসার কিছুই কখনো ট্রাস্ট করিনি। ওগুলি আমার কাছে হাস্যকর মনে হতো। তোমাকে প্রথম কালো ড্রেসে দেখে পাগল হয়েছিলাম আমি। কেমন নেশা লেগে গেল। তোমার সব খোঁজ নিলাম। যখন জানলাম তুমি আমার বাড়িতে থাকো, খুশিতে আমাকে পায় কে? আমি তোমার ফ্ল্যাটে গিয়ে বেল বাজাই একবার দেখার জন্য। তুমি বাহিরে আসো ওড়না ছাড়া। সেদিন তোমাকে দেখে আমার মাথাটা ঝিম করে ওঠে। অনেক কষ্ট করে নিজেকে সামলাই। বাসায় গিয়ে ঘুমাতে পারতাম না। তোমার চেহারা ভেসে আসতো। আমি তোমাকে দেখার জন্য সকাল সকাল উঠে যেতাম। বারান্দায় দাঁড়িয়ে তোমার দৌড়িয়ে বাস ধরাটা আমার অনেক ভালো লাগতো। প্রথম তো শুধু ভালো লেগেছিল, ধীরে ধীরে ভালোবেসে ফেলি। এতটা যে তোমাকে ছাড়া নিজের সবকিছু অগোছালো লাগে। কথাগুলি ইমরেত পানির দিক তাকিয়ে বলছিল। আর ইসমি ইমরেতের দিক তাকিয়েছিল চোখে পানি নিয়ে। ইমরেত কথা শেষ করে তাকাতেই ইসমি উঁচু হয়ে ইমরেতকে জড়িয়ে কেঁদে দেয়। ইমরেতও জড়িয়ে ধরে। অনেকক্ষণ পর ইসমিকে ছেড়ে চোখ মুছিয়ে বলল, তা এখন আমি যা চাই তা দিতে হবে? কি চাই বলুন, আমি দেওয়ার চেষ্টা করব। ইমরেত ঠোঁট দেখিয়ে বলল কিস করতে। ইসমির হাসি মুখটা নিমেষেই মলিন হয়ে গেল। একটা ঢোক গিলে বলল, কি? কুল সুইটি, জাস্ট আমাকে আমার নাম ধরে ডাকলেই হবে। জানো, তুমি যখন বিচে আমার নাম ধরে ডেকেছো আমার অনেক ভালো লেগেছিল। জাস্ট স্পিচলেস। আচ্ছা। আসো, ঘুমিয়ে পড়বে, রাত হয়েছে। ইমরেত মুচকি হেসে বলল, ইসমি মুচকি হেসে বলল। ইসমি ইমরেতের পিছু পিছু যায়। রুমে ঢুকতেই ইসমি একটা টেডি বিয়ার দেখতে পেল, যেটা ইসমির থেকেও হয়তো বড়। ইসমি তো লাফ দিয়ে টেডিটা নিল। বাট আফসোস, সেটা ইসমির থেকে লম্বায় বড় হয়ে গেছে। তা দেখে ইমরেত হেসে কোটি কোটি। বাট ইসমির অনেক ভালো লাগছে। ইমরেত বলে উঠল, ওকে, ঘুমাও। পাশের রুমে আছি, দরকার পড়লে কল করো। আর প্লিজ রাত্রে রুম থেকে বের হবা না। ইসমি মাথা নাড়িয়ে সায় দিল। ইমরেত বিছানায় গিয়ে গা এলিয়ে দিল। ইসমির হাসি মাখা মুখটা দেখেই চোখে ঘুমের আবেশ এলো। ইসমি ইমরেতের টেডিটার সাথে কতক্ষণ কথা বলে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠলো তাড়াতাড়ি ইসমি। উঠে ফ্রেশ হয়ে জানলা দিয়ে বিচটা দেখলো। মাশাল্লাহ, সকালে আরো সুন্দর দেখাচ্ছে নীলচে পানিগুলি। ইসমি ফ্রেশ হয়ে ইমরেতের রুমে গিয়ে দেখে দরজা লক করা না। ইসমি ধীরু পায়ে রুমে ঢুকে। ইমরেত ঘুমিয়ে আছে বালিশ জড়িয়ে। ইসমি ইমরেতের পাশে গিয়ে বসলো। হাত বাড়িয়ে ইমরেতের মাথার চুল হাতাতে লাগলো। আর ইমরেত ঘুমের মধ্যেই ইসমির কোলে মাথা দিল। ইসমি মুচকি হেসে ইমরেতের মাথার চুলগুলি টেনে দিচ্ছিল। ইমরেতের ঘুম আরো বেশি ভর করছে ইসমির স্পর্শে। ইসমি নিজের ফোনটা হাতে নিয়ে ইমরেতের কপালে চুমু দেওয়া অবস্থায় একটা পিক তুলে নিল। ইমরেতের ঘুমানো কয়েকটা পিক তুললো। ইমরেত একটু নড়তেই ইসমি ফোনটা রেখে দিল। ইমরেত মোড়ামুড়ি করে চোখ মেলে দেখে ইসমি তার দিক তাকিয়ে। স্বপ্ন ভেবে ইমরেত আবার চোখ বুজে নেয়। ইসমির হাতের স্পর্শে ইমরেত আবার তাকালো। ইসমির দিক কিছুক্ষণ তাকিয়ে ইসমির কোলে মুখ গুজে বলল, গুড মর্নিং সুইটি। গুড মর্নিং। ঘুম কেমন হলো আমায় ছাড়া? আচ্ছা, ব্রেকফাস্ট করেছো? হুম। কলেজ আছে? হুম।
আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে। ইমরাত ফ্রেশ হতে চলে গেল। ইসমি বেডে বসে পা নাচাচ্ছে। কিছুক্ষণ পর ইমরাত ওয়াশরুমের দরজা হালকা ওপেন করে ইসমিকে আওয়াজ দিল। সুইটি, বেডে টাওয়েলটা রাখা দিয়ে যাও তো। ইসমি বেড থেকে নেমে তাওয়াল নিয়ে দরজার কাছে গিয়ে ইমরাতের হাতে দিল। ইমরাত ইসমির হাত ধরে টান দেবে, তখন ইমরাতের ফোনটা বেজে ওঠে। ইসমি সেই সুযোগে হাত ছাড়িয়ে নেয়। ইমরাত মুচকিয়ে হেসে দেয়। ইসমি ইমরাতের ফোন হাতে নিয়ে দেখলো কলিং ফ্রম লন্ডন। নোনা। ইসমি ফোনটা আবার বেডে রেখে দিল। কিছুক্ষণ পর আবার বেজে উঠল। এবারও ইসমি ধরেনি। আবারও ফোন বেজে উঠল। ইসমি কিছুক্ষণ ফোনের দিক তাকিয়ে কাপা হাতে রিসিভ করলো। রিসিভ করতেই একটি মেয়েলি কণ্ঠ ভেসে এলো। ইসমির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। না চাওয়া সত্ত্বেও বুক ফেটে কাঁদতে ইচ্ছে করছে ইসমির। ফোনটা কেটে দিল। আবারও কল আসছে দেখে ইসমি সাইলেন্ট করে পাশে রেখে দিল। 2 মিনিট পর টুংটাং আওয়াজে মেসেজ আসলো। 2 মিনিট পর টুংটাং আওয়াজ আসলো মেসেজের। সরি 2 মিনিট পর টুংটাং আওয়াজ আসলো মেসেজের। ইসমি চোখ মুছে ফোনটা হাতে নিয়ে দেখলো নুনা নামের মেয়েটা মেসেজ করেছে। ইসমির বুকটা ফেটে যাচ্ছে। কেমন এক অজানা ভয় কাজ করছে। সে ইমরাতকে অনেক ট্রাস্ট করে, কিন্তু এভাবে ইমরাতের সাথে কেউ কথা বলতে যে ইসমির কষ্ট হয়। ইসমির মেসেজগুলি দেখে তার চোখের পানি অনর্গল বেরিয়ে আসছে। মেসেজগুলি ছিল, বাংলায় লিখলাম সুবিধার ক্ষেত্রে। এমস বেবি, তুমি তোমার প্রমিস রাখোনি। আমি অনেক রেগে আছি। বলেছিলে কয়েকদিনের মধ্যে ফিরে এসে পুরো একদিন আমায় দিবে, কিন্তু আজ কতদিন হয়ে যাচ্ছে তুমি লন্ডন ব্যাক করছো না কেন? আবার ফোনও পিক করছো না। আমি তোমাকে অনেক মিস করছি বেবি। প্লিজ ফোনটা রিসিভ করো, কথা বলবো তোমার সাথে। ইসমি আর পড়তে পারলো না। ফোনটা বেডে রেখে মুখ চেপে কেঁদে দিল। ইমরাতের রুম থেকে বেরিয়ে পাশে নিজের রুমে গিয়ে দরজাটা লাগিয়ে হাউমাউ করে কেঁদে উঠে। এখন বড্ড কষ্ট লাগছে ইসমির। ইসমি নিজের জামা আঁকড়ে ধরে মুখ চেপে কাঁদছে। আর সহ্য হচ্ছে না এই যন্ত্রণা। ইমরাত দরজা নক করছে সুইটি সুইটি বলে। ইসমি এবার আরো মুখ চেপে চিৎকার করে কাঁদতে লাগলো। জামাটা আঁকড়ে ধরে নিজেকে কন্ট্রোল করে ওয়াশরুম থেকে মুখে পানি দিল। আয়নায় নিজেকে ঠিক করে নিল। আস্তে গেট খুলে নিচে তাকিয়ে হাঁটা শুরু করলো। ইমরাত অনেকটা অবাক হলো। বোর্ড দিয়ে দুজনে বিচের এই পাশে চলে এলো। বাকিরা আরো দেরিতে আসবে। ইমরাত ইসমির দিক তাকিয়ে দেখে পুরো মুখ ফুলে আছে আর লালও হয়ে আছে। ইমরাত ইসমির হাত ধরতে নিলে ইসমি আগেই হাঁটা শুরু করলো। ইমরাত একটা শ্বাস ফেলে নিজেও ইসমির পিছু হাঁটতে লাগলো। গাড়ির কাছে এসে ইসমি আগেই বসে পড়ে। ইমরাতও বসে গাড়ি স্টার্ট দেয়। ইসমি বাহিরে তাকিয়ে রয়েছে আকাশ প্রাণী। ইমরাত রেগে আগুন হয়ে আছে। এত পরিমাণ রাগ উঠেছে যে সে খুবই কষ্টে ধরে রেখেছে। রেগে গাড়িটা জোরে ড্রাইভ করতে লাগলো। ইসমি এতটাই নিজের ভাবনায় বিভোর যে আশেপাশে কি হচ্ছে তার কোনো হুঁশ নেই। ইমরাত গাড়ি সেই আগের রেস্টুরেন্টে পার্ক করলো। ইসমি বাহিরে তাকিয়েই বলল, আমার খিদে নেই, বাসায় যাব আমি। ইমরাত কিছুই বলল না। ধপাস করে গাড়ি থেকে নেমে ইসমিকে টেনে নামায়। টানতে টানতে রেস্টুরেন্টে প্রবেশ করে। দোতলা আগে থেকেই খালি আছে। ইমরাত ম্যানেজারকে বলল, প্রাইভেসি দরকার আমার, সো আমি কল করলে খাবার পাঠিয়ে দিও, তার আগে নয়। ইয়েস স্যার। ইমরাত ইসমির হাত টেনে উপরে নিয়ে যাচ্ছে। ইসমিকে অভিমান আর ভয় সব জেগে ধরেছে। তার সাথে এমন আচরণ ইমরাত আগে কখনো করেনি। তাই সে অবাকের সাথে প্রচন্ড ভয়ও পাচ্ছে। ইমরাত দরজা ওপেন করে ইসমিকে ঢুকিয়ে দরজা লক করে দিল। নিজের শার্টের দুটো বোতাম খুলে ফেললো। তারপর ইসমির দিক তাকিয়ে ইসমিকে টেনে দেয়ালে ঘেঁষে দাঁড় করালো। ইসমি ইমরাতের চোখ দেখে রীতিমতো ভয়ে নিচে তাকিয়ে কাঁপছে। ইমরাত ইসমির কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে ঠোঁটের ছোট চেপে ধরলো। ইসমির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আর ইমরাতের হঠাৎ এমন বিহেভে আরো ভয় পেয়ে গেছে ইসমি। নিজের জামা আঁকড়ে ধরে চোখ বন্ধ করে রয়েছে। ইমরাত ইসমিকে কিস করেই যাচ্ছে। নিজের রাগ কন্ট্রোল করছে ইসমির ঠোঁটের মিষ্টি খেয়ে। ইসমি একটু দূরে যেতে চাইলে ইমরাত ইসমির কোমর চেপে আরো নিজের সাথে চেপে ধরে। ইসমির সম্পূর্ণ শরীর ইমরাতের সাথে মিশে আছে আর ইমরাত ইসমির কোমর জড়িয়ে নিজের মতো কিস করছে। অনেকটা সময় কিস করে চোখ খুলে ধীরে ইসমির ঠোঁট ত্যাগ করলো ইমরাত।
ইসমি এখনো চোখ বুজে নিজের জামা আঁকড়ে ধরে আছে। নিজের ঠোঁট ইসমির হাত দিয়ে মুছল। ইসমি কেঁপে উঠল ইমরাতের ঠোঁটে টাচ করে। ইমরাতের ঠোঁট গরম হয়ে আছে, সাথে লাল। ইমরাত দেওয়ালে হাত রেখে ইসমির মুখের দিক ঝুঁকে বলা শুরু করলো, দেখো সুইটি, তুমি আমায় আমার খারাপ রূপটা দেখাতে বাধ্য করো না প্লিজ, কারণ আমি চাই না তুমি সেই খারাপ রূপের সাথে পরিচিত হও। ইসমি কেঁপে উঠে কেঁদেই দেয়। ইমরাত ধমক দিয়ে বলল, একদম চুপ, কাঁদবা না। আমি তোমায় বলিনি যে আমি লন্ডন থেকে বড় হয়েছি, আর এটাও বলেছি আমি খারাপ ছিলাম, তোমার কারণে ভালো হতে চাচ্ছি। দেখো ইসমি, আমার একদম পছন্দ না এই ব্যাপারগুলি। অন্য মেয়েদের দু একটা মেসেজ আর কল দেখে তুমি কেঁদে তোমার মুখটা ফুলিয়ে ফেলেছো, আবার আমার সাথে কথা না বলার মতো সাহস দেখিয়েছো। তুমি এতটাও অবুঝ নও যে একজন লন্ডন বড় হওয়া ছেলের বিহেভ কেমন হতে পারে। আমি আগে কেমন ছিলাম তা তোমার দেখার বিষয় না। এখন আমি কেমন চলছি বা কেমন বিহেভ করছি সেটা তোমার বিষয়। টিভিতে নায়ক নায়িকাদের কাহিনীর মতো কিছু ভুলের জন্য আমাকে ভুল বুঝে আমার সাথে কথা না বলে একটা চিঠি দিয়ে আমার থেকে অনেক দূরে চলে যাবা, 2 বছর পর ফিরে আসবা, বা আমার সাথে আর কথা বলবা না বা পালিয়ে বেড়াবা, তাহলে এগুলি মাথা থেকে ঝেড়ে ফেলো। আমাকে যদি কোনো মেয়ের সাথে বেডে দেখো তাহলে আগে আমার কাছে এক্সপ্লেন চাইবা, দেন ডিসাইড করবা। আর ঠিক এই ব্যাপারগুলি তোমার ক্ষেত্রেও। আমি লন্ডনে অনেক মেয়েদের সাথে লিভ টুগেদার, ওয়ান নাইট স্ট্যান্ড এগুলো করেছি। আই নো দ্যাট আমি খারাপ, বাট আমি ভালো হতে চাচ্ছি তো তোমার জন্য। আজকের পর থেকে আমাকে ভুল বোঝার বা আমার সাথে কথা না বলার সাহস কখনোই করবা না, আর করলে আমার খারাপ রূপটা দেখার সাহসও রেখো। ইসমি কেঁপে ওঠে আর নিচে তাকিয়ে কাঁদতেই থাকে। ইমরাত একটু শান্ত হয়। ইসমির 2 গাল ধরে উঁচু করে নিজের দিক তাকাতে বলে। নিজের হাত দিয়ে ইসমির চোখের পানি মুছে দিয়ে 2 চোখে চুমু খায়। ইসমি নিজের জামা আঁকড়ে ধরে। ইমরাত শান্ত গলায় বলল, সুইটি, আমি মরতে রাজি আছি, কিন্তু তোমায় ছাড়তে রাজি নই। ভালোবাসি তোমায় আমার নিজের থেকেও বেশি। এবার ইসমি আরো জোরে কেঁদে দেয়। ইমরাত ইসমির কপালে চুমু খেয়ে নিজের সাথে জড়িয়ে নেয়। ইসমিও আলতো করে জড়িয়ে ধরে। ইমরাত ইসমির হাত ধরে চেয়ার টেনে বসিয়ে দেয়। ম্যানেজারকে কল করে বলল খাবার পাঠিয়ে দিতে। ইসমির শরমে এখনো নিচে তাকিয়ে ওড়না পেঁচাচ্ছে হাতে আর খুলছে। চুলগুলি মুখের সামনে দুলছে। আর ইমরাত তাকিয়ে আছে ইসমির দিকে। ইমরাত ভেবে মুচকি হেসে দেয়, রাগ কন্ট্রোল করার ভালো ঔষধ আছে ইসমির কাছে তার জন্য। এত রাগলে ইমরাতের মাথা ঠিক থাকে না। অনেক খারাপ আর বাজে ভাষা ইউজ করে, বাট আজ তেমন কিছুই সে করেনি। ওয়েটার খাবার এনে রেখে গেল। ইমরাত বলে উঠল, খাবার বারো। ইসমি খাবার বেড়ে ইমরাতের সামনে দিল। আধা প্লেট বাড়তে যাবে তখনই ইমরাত বারণ করলো। ইসমি চুপ হয়ে তাকিয়ে আছে ইমরাতের দিকে। ইমরাত খাবার নিজের প্লেটে মেখে হাত দিয়ে ইসমির মুখের সামনে ধরে বলল, হা করো। ইসমি একবার ইমরাতের দিকে তাকাচ্ছে আর একবার খাবারের দিক। ইসমির চোখ দিয়ে মনে হয় পানি পড়বে। ইমরাত বলল, সুইটি, হা করো। ইসমি হা করে খেয়ে নিল। ইমরাত হেসে বলে উঠল, সরি, আসলে এক্সপিরিয়েন্স নেই তো কাউকে খাওয়ানোর, তাই এমন হচ্ছে। বাট তোমাকে খাওয়াতে খাওয়াতে অভ্যাস হয়ে যাবে। ইসমি মুচকি হেসে ফেলল। ইমরাত পরম আদরে খাইয়ে দিল ইসমিকে। খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে গাড়ি স্টার্ট দিল। বাসার সামনে পৌঁছিয়ে বলল, যাও, বাসায় গিয়ে ফ্রেশ হও, আমি একটু কাজে যাচ্ছি, এসে কল করব। কোথায় যাবেন এখন? একটু কাজ আছে, তুমি যাও। ইসমি নেমে ইমরাতের দিকে তাকিয়ে হাঁটা শুরু করলো। কিছু দূর গিয়ে আবার তাকালো ইমরাতের দিকে। ইমরাত ইশারা করলো লিফটে উঠতে। ইসমি লিফটে উঠলে ইমরাত গাড়ি স্টার্ট দিয়ে চালাচ্ছে। ব্লুটুথ কানে গুঁজে ম্যানেজারকে কল করলো। ইয়া ম্যানেজার, ইয়েস স্যার। আমার জন্য নিউ সিম রেডি করো, আর তোমার প্লাস অফিসের নাম্বারও চেঞ্জ করে দিবা, যাতে লন্ডন থেকে কোনো কল না আসতে পারে। ওকে স্যার। অ্যান্ড ওই ছেলেটার কি অবস্থা? স্যার 2 মাস আগে আর উঠতে পারবে না বেড থেকে। ওয়েল, ডু ইট ফাস্ট। ওকে স্যার। ইমরাত কল কেটে অফিসে পৌঁছালো। কিছু কাজ করতে হবে তাকে। ইসমি নিজের ফ্ল্যাটে পৌঁছিয়ে কলিং বেল বাজালে মোহিনী গেট খুলে দিল।
মোহিনী চোখ টিপ মেরে ইসমিকে টিজ করছে আর ইসমি শরম পাচ্ছে। নিজের রুমে গিয়ে ইসমি ভাবনায় মগ্ন। ভাবতেই খারাপ লাগছে ইসমির যে ইমরাত লিভ টুগেদার করতেছিল। নিজের রুমে গিয়ে ইসমি ভাবনায় মগ্ন। ভাবতেই খারাপ লাগছে ইসমির যে ইমরাত লিভ টুগেদার করতো। ছি, তারপর আমার জন্য ভালো তো হচ্ছে। রেস্টুরেন্টে ঘটে যাওয়া ছিল মনে করতেই ইসমির গাল দুটো লাল হয়ে যাচ্ছে। এমন ভাবে কি মানে অনেকটা জোর করেই করেছে ইমরাত, বাট তারপরও অনেক ভালো আর সরম অনুভব হচ্ছে ইসমির। রেস্টুরেন্টে ঘটে যাওয়া সিন মনে করতেই ইসমির গাল দুটো লাল হয়ে যাচ্ছে। এমন ভাবে কিস মানে অনেকটা জোর করেই করেছে ইমরাত, বাট তারপরও অনেক ভালো আর সরম অনুভব হচ্ছে ইসমির। ভালোবাসার মানুষের সব খুঁটিনাটি ব্যাপারগুলি ভালো লাগে আমাদের, তাই হয়তো ইসমির সাথেও হচ্ছে। না চাওয়া না পাওয়া ভালোবাসা পেয়েছে। সে ইমরাতকে হারাতে চায় না ইসমি। ইসমি ভেবেই খুশি হয়ে যায় যে তার জন্য ভালো হতে যাচ্ছে ইমরাত। কতটুকু ভালোবাসলে কেউ কারো জন্য বদলাতে পারে। বিছানায় গা এলিয়ে চোখ দুটি আবেশে বন্ধ করলো ইসমি। চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে এলো। ইসমির ভাবতেই বুকে ব্যথা অনুভব হচ্ছে যে ইমরাতকে সে অন্য কারো ভেবেছে। বড্ড ভালোবেসে ফেলেছে ইমরাতকে। মায়ায় জড়িয়ে গেছে ইমরাতের। ইমরাতের প্রত্যেকটি ব্যাপার ইসমির ভালো লাগে। সে জানে না এই ভালোবাসার কি পরিণতি হবে, কিন্তু ইসমিও ইমরাতকে ছাড়া নিজেকে ভালো রাখতে পারবে না। তার জীবনের সাথে মিশে গেছে ইমরাত। ইসমির ভালো লাগছে না, তাই আজ আর কলেজ যাবে না। কেমন এক অজানা ভয় হচ্ছে সব ঠিক আছে তো। ইসমির মনে ভয়ঙ্কর আতঙ্ক। ইমরাতকে যে হারাতে চায় না। চিন্তা ভাবনা করতে করতেই ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙলো ফোনের ভাইব্রেশনে। ঘুমানো অবস্থায় সাইড ল্যাম্প টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে তাকিয়ে দেখলো 7টা বাজতে চললো। তার মানে সকাল 11টা থেকে এই পর্যন্ত সে ঘুমিয়েছে। এই ঘুমগুলি এতদিন কোথায় ছিল? সারাদিন ঘুম তো আসতোই না, রাত্রে তো কখনো ঘুমোতে পারতো না। আর ইমরাত জীবনে আসার পর থেকে সবকিছু ভালো লাগে, আর ঘুমটাও অনেক বেশি, তাও জানা হলো। হুড়মুড়িয়ে উঠে বসলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো 56টা কল, সাথে 34টা মেসেজ ইমরাতের নাম্বার থেকে। ইসমি কল ব্যাক করবে তার আগেই ইমরাতের কল। তাড়াতাড়ি রিসিভ করলো ইসমি। ফোনটা কানে নিতেই ইমরাতের আওয়াজ। সকাল 11টায় বাসায় পৌঁছিয়ে দিয়ে বললাম বাসায় এসে কল করব তোমায়, আর তুমি পুরো 6-7 ঘন্টা ঘুমিয়েছো। ইসমি আসলেই বুঝতে পারেনি যে সে এত ঘুমাবে। তার উপর কেউ ডাকও দেয়নি তাকে। ফোন কানে গুজে চুপ হয়ে রয়েছে ইসমি। ইমরাত শান্ত গলায় বলল, সকাল থেকে এখনো খাওনি? ইসমি আমতা আমতা করতে লাগলো। ইমরাত ইসমির আমতা আমতা দেখে বুঝে গেল সে খায়নি, তাই বলল, 10 মিনিট পর কল ব্যাক করছি, তুমি খেয়ে নাও। ইসমি বলল, আপনি খেয়েছেন? কখন খেলাম? 12টা থেকে কল করছি তোমায়, আর তুমি ঘুমাচ্ছিলে। বাই দ্য ওয়ে, অনেক মিস করছিলাম তাই। আচ্ছা যাও খেয়ে নাও, আমিও খেয়ে আসি। ইসমি মুখ ধুয়ে রুম থেকে বেরিয়ে দেখলো সবাই বসে বসে টিভি দেখছে ডাইনিং রুমে। টেবিলে বস, আমি খাবার দিচ্ছি, খেয়ে নে। ইসমিও চুপচাপ বসে পড়ে খাওয়ার জন্য। খাবার খেয়ে রুমে গিয়ে ফোন হাতে নিল না। এখনো কল করেনি ইমরাত। ফোনটা রেখে দিবে তখনই ইমরাত কল করে। ইসমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ইমরাত বলল, একটু বের হও তো। কোথায়? তোমাদের মেইন ডোরে দাঁড়িয়ে আছি। এখন কিভাবে বের হব? মিহিনী মা তো ডাইনিং এ বসে আছে। তো আচ্ছা আসছি। ইসমির এক আলাদা ভালো লাগা কাজ করছে। লুকিয়ে লুকিয়ে কারোর সাথে দেখা করা অনুভবটা সম্পূর্ণ নতুন ইসমির জন্য। ডাইনিং রুমে এসে চারপাশে চোখ বোলাচ্ছে। মা কিচেনে আর মোহিনী নিজের রুমে কিমরানের সাথে কথা বলছে। চুপচাপ ধীরু পায়ে গেট ওপেন করে বের হলো ইসমি। দরজাটা চাপিয়ে সামনে তাকিয়েই ইমরাতকে দেখতে পেল। হোয়াইট হাফ কোয়ার্টার প্যান্ট, ফুল হাতার ব্ল্যাক গেঞ্জি, হাতে ফোনটা ঘোরাতে ঘোরাতে ইসমির দিকে এগোচ্ছে। ইমরাত ইসমিকে দেখে মুচকি হেসে ফেলল। একদম সাদাসিধা ভাবে তার সামনে পিচ্ছে ইসমি। সাদা ছোট কামিজ পরা, দেখতে একদম বাচ্চাদের মতো দেখাচ্ছে। তার উপর ইসমির মায়া ভরা ভীতু রূপ। ইসমি মুচকি হেসে দিল।
তার ইমরাতের ঠোঁটে সব সময় এক মুচকে হাসি থাকে, যেটা ইসমি অনেক পছন্দ করে। ইমরাত আরো 2 পা এগিয়ে এলো ইসমির দিকে। ইসমির শরম পেয়ে নিচেই তাকিয়ে আছে, আর ইমরাত তার সুইটিকে দেখছে। ইমরাত ভাবছে, শুধু শুধু কি সে ইসমিকে সুইটি বলে? আসলেই মিষ্টির মতো সুইট দেখতে ইসমি, তাই নামটাও পারফেক্ট মানিয়েছে। ইসমি ইমরাতের দিকে তাকিয়ে বলল। ইমরাত ইসমিকে দেখতে বিভোর ছিল। ইসমির ডাকে ইমরাত ব্রু কুচকে তাকিয়ে বলল, মানে কি? আজিব, আসলে কখন থেকে দাঁড়িয়ে আছি, তো কেন ডেকেছেন তাও বলছেন না। তাই এত তাড়া কিসের সুইটি? আমি তো কাউকে বলে আসিনি, টেনশন করবে তো। ইমরাত নিজের পকেট থেকে ফোন বের করে মোহিনীকে কল করলো। লিফট থেকে নেমে কথা বলতে বলতে ছাদে যাচ্ছে, আর এক হাতে ইসমির হাত ধরে আছে। ইমরাত বলল, মোহিনীকে বলে দিয়েছি, ও হ্যান্ডেল করবে। ইসমি আর কিছুই বলল না। সে জানে ইমরাত সেই পরিমাণের ঘাটতারা। এতটুকু সে ইমরাতকে চিনেছে। নরম ভাবে গরম কপ মারে, মানে নরম ভাবে কথা বললেও তার তেজ প্রচুর থাকে। ছাদে হালকা আলো আসছে, হলুদ বাতির মিটিমিটি জ্বলছে। ইমরাত ইসমিকে ছাদের কর্নারে এনে হাত ছেড়ে দিল। ইমরাত বলল, সুইটি, আমাকে কখনো খারাপ ভাববে না তো? ইসমি অবাক দৃষ্টিতে ইমরাতের দিকে তাকায়। ইমরাত ইসমির দিকে তাকিয়ে বলল, ভালোবেসেছি তোমায়, থাকতে পারবো না তোমায় ছাড়া। প্লিজ আমাকে খারাপ ভেবে দূরে যেও না কখনো। ইসমি ইমরাতের দিকে তাকিয়ে মুচকি হেসে দিল। ইমরাত ইসমির হাত টেনে নিজের দিকে আনে, আস্তে করে বলল, একটা কিস করবা? ইসমি তো হতভাগ। ইসমি অবাক হয়ে ইমরাতের দিকে তাকালো। ইমরাত বাচ্চাদের মতো হাত দিয়ে গালটা দেখিয়ে দিল। ইমরাত বলে উঠল, ডোন্ট ওয়ারি, লিপসে করতে হবে না, গালে করলেই চলবে। ইসমি প্রচুর শরম পেয়ে যায়, নিচে তাকিয়ে মুচকি হেসে দেয়। ইমরাত বলল, কাম অন সুইটি, ওকে আমি চোখ বুজে ফেলেছি তোমার সুবিধার জন্য। ডু ইট। ইমরাত আবেগে তার চোখ দুটি বন্ধ করে ফেলল। ইসমি কিস করবে কি? ভয়ে তার রীতিমতো কাঁপাকাঁপি শুরু। ইমরাতের মায়া ভরা মুখটা দেখে সাহস জুগালো। নিজে নিজেই ভাবছে, গালেই তো করতে হবে, পারবে সে। ইসমি উঁচু হয়ে চোখ বন্ধ করে তার ঠোঁট ইমরাতের গালের দিক নিয়েছিল, আর 1 ইঞ্চি দূরে থাকতেই ইমরাত ঘুরে ইসমির ঠোঁটে কিস করে বসলো। ইমরাত চমকে উঠল। ইসমি সরে যাওয়ার আগেই ইসমি কোমর ইমরাত টাইট করে ধরে নিজের মেশালো। দুজনের মধ্যে নেই কোনো দূরত্ব, আছে ভালোবাসার পরশ। ইমরাত আবেশে ইসমির ঠোঁটের স্বাদ গ্রহণ করছে। ইসমি তো দোটানায় ঝুলে রয়েছে, শরম, বিভেদ আর ভালো লাগা। তাও শরম আর ভালো লাগাটা বেশি কাজ করছে। অনেকক্ষণ যাবৎ ইমরাত তার সুইটির ঠোঁটের স্বাদ নিল। ইসমির ঠোঁটে তার ঠোঁট থাকা অবস্থায় ইসমির দিক ইমরাত তাকালো। বড় কিউট দেখাচ্ছে ইসমিকে। শরমে লাল টমেটোর মতো গাল হয়েছে, ফেস দেখার মতো। ইমরাত কিস করছে না, শুধু ঠোঁটে ঠোঁট লাগিয়ে রেখেছে। ইসমি হালকা করে চোখ খুলে তাকিয়ে আরো শরম পেয়ে যায়। ইমরাত নেশাগ্রস্ত চোখে তারই দিক চেয়ে আছে। ব্যাপারটা প্রচন্ড শরমের ব্যাপার। ইসমি মাথা নিচু করে সরতে নিলে ইমরাত সরতে দেয় না। জোরে পুশ করে একটা কিস করে তারপর ছেড়ে দেয়। ইসমি এখনো নিজের জামা খামচে ধরে চোখ বন্ধ করে রয়েছে। ইমরাত ইসমিকে পিছন থেকে জড়িয়ে বলে, এত শরম পাওয়া মেয়ে আমি আমার লাইফে প্রথম দেখলাম। কজ আমি লন্ডন যে মেয়েদের সাথে কথা বলতাম, ওরা শরম তো দূরে থাক, উল্টো আমার সাথে থাকার জন্য আমার বাসার গেটে এসে পড়তো। ইসমির শরম পাওয়া মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। আসলেই ইমরাতের সাথে অন্য কেউ থেকেছে শুনলেই ইসমির বুকের ছাদ করে ওঠে। ইমরাত মুচকি হেসে ইসমিকে আরো চেপে ধরে বলল, জেলাস? হ্যাঁ। ইসমি মুখটা অন্য পাশে ঘুরিয়ে বলল, কেন জেলাস হব? আপনি তো আমায় ভালোবাসেন, তাই না? আর আপনার ভালোবাসা তো সস্তা না যে আমি জেলাস ফিল করব, কারণ আমি আপনার ভালোবাসায় সম্পূর্ণ আস্থা রেখেছি। ইমরাতের মুখে বিশ্বজয় করা হাসি। ইমরাত এমন একটা কথা কখনো আশা করেনি। ভেবেছিল অন্য কিছু বলবে বা রাগ করে মুখ ফুলাবে। আজ তার কোনো সন্দেহ নেই যে ইসমি তাকে অনেক ভালোবাসে। পরম আদরে ইসমিকে নিজের দিকে ঘুরিয়ে নেয়।
নিজের দুই হাত দিয়ে ইসমির কোমর ধরে উঁচু করে নিজের সমান উঠায়। ইসমি ভয়ে চেঁচিয়ে ওঠে। কি করছেন ইমরেত? নামা নামায় ভয় করছে। ইমরেত হেসে ফেলে দেওয়ার ঠং করতেই ইসমি তার হাত দুটো ইমরেতের দুই কাঁধ জড়িয়ে ধরে। ইমরেত মুচকি হেসে উঁচু করেই ইসমির কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরে। ইসমিও ইমরেতের ঘাড়ে মাথা রাখে। অনেকক্ষণ এমন ভাবে ছিল দুজন হয়তো ভালো লাগছিল ভেবে থাকতে। ইমরেত ইসমিকে নামিয়ে দিয়ে আকাশের দিকে তাকায়। ইসমিও আকাশের পানে তাকায়। রাত হওয়ায় তারা আর চাঁদ সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এমন রাত্রে ভালোবাসার মানুষের সাথে চাঁদ দেখলে অনেক আনন্দ লাগে। দুজন দূর আকাশে তাকিয়ে আছে। ইমরেত আর চোখে ইসমিকে দেখছে। চাঁদের আলোয় ইসমিকে আরো বেশি মায়াবতী লাগছে। ইমরেত ইসমির দিকে তাকিয়ে বলল, মিলন হবে তো আমাদের সুইটি? ইমরেতের হঠাৎ এমন কথায় ইসমির বুকটায় ছাদ করে ওঠে। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ইমরেতের দিকে। নিজেকে সামলিয়ে দূর আকাশে তাকিয়ে বলল, শুনেছি কেউ কাউকে নিজের থেকে বেশি চাইলে পুরো পৃথিবী নাকি তাদের এক করার জন্য প্রস্তুত থাকে। ইমরেতের দিকে তাকিয়ে, তাহলে আমি তো আপনাকে আমার নিজের থেকে বেশি চাই। মিলন কেন হবে না আমাদের? ইমরেত এবারও ইসমির দিকে তাকিয়ে আছে। ইসমি নিজের মুখটা ঘুরিয়ে আকাশের দিকে তাকালো। ইমরেত মুচকি হেসে বলল, ভালোবেসে ফেলেছো আমায়, তাই না? ইসমি মুচকি হাসলো। ইমরেত কিছু বলবে, তখনই মোহিনী আর মাহিনের আওয়াজ ভেসে আসলো। ইমরেত আর ইসমি দুজনই ছাদের গেটের দিকে তাকালো। মোহিনী আর মাহিন এসেছে। মোহিনী দৌড়িয়ে ইমরেতের দিক ছুটে এসে বলল, তুমি তো ঘুমিয়েছিলে, তাই? ইমরেত, ইসমি, মোহিনী তিনজনই হেসে দিল। ইমরেত মাহিনকে কোলে নিল। মাহিন ইমরেতকে জড়িয়ে ধরল। মাহিন আর ইমরেত দুষ্টুমি করছে আর ইসমি আকাশ পানে তাকিয়ে আছে। এক অদ্ভুত ফিলিংস হচ্ছে ইসমির। আশেপাশের প্রতিবেশীরা কি বলে বা কানাঘুষা করে তাও ইসমি তাদের পাত্তা দেয় না, কারণ ইমরেত ইসমির সামনে ঢাল হয়ে থাকে। কিন্তু তাও এক অদ্ভুত ভয় ইসমির মনে গেঁথে রয়েছে। মোহিনী পাশে দাঁড়িয়ে ইসমির কাঁধে হাত রেখে বলল, কি হচ্ছে আপু? না তেমন কিছু না। চলো সবাই বাসায় যাই। রাত 9টা বাজতে চললো, বাবা এসে পড়বে। ইসমি মাথা নাড়িয়ে সায় জানালো। সবাই নিচে নেমে লিফটে উঠে পড়লো। লিফটেও মাহিন ইমরেতের কোলে ছিল। মাহিন তো বকবক করেই যাচ্ছে, তার নাকি ইমরেতকে অনেক ভালো লাগে। ইমরেতও সেই কথাই রিপিট করছে। মাহিনের কথা শুনে সবাই হাসছে। 5তলায় আসলে ইসমি মোহিনী বের হলেও মাহিন বের হচ্ছে না। তাই ইমরেত বলল, ওকে তোমরা যাও, আমি মাহিনকে নিয়ে বাহিরে যাচ্ছি, কিছুক্ষণ পর এসে পড়বো। মাহিন তো খুশিতে ইমরেতের কোলেই লাফালাফি করছে। ইমরেত মুচকি হেসে বাহিরে চলে গেল। পাশের মলে ঢুকে মাহিনকে পছন্দ করতে বলল। মাহিন স্যুট, চকলেট, আইসক্রিম বক্স আরো কিছু নিল। কেনাকাটা শেষে দুজন বাসার উদ্দেশ্যে রওনা দিল। ইসমি আর মোহিনী বাসায় এসে ডাইনিং এ বসে পড়ল। দুজনে টিভি দেখছে। বেল বেজে উঠতেই মোহিনীর মা গেট খুলে দিল। ইমরেতের কোলে মাহিনকে দেখে বলল, এত বড় ছেলে হয়ে তুই ভাইয়ের কোলে চড়েছিস নাম? ইমরেত মুচকি হেসে বলল, থাক আন্টি। ভিতরে আসো বাবা। না আন্টি, আমার কিছু কাজ আছে আর্জেন্ট। আচ্ছা বাবা। ইমরেত ইসমির দিক তাকিয়ে একটা চোখ টিপ মারল। ইসমি মুচকি হেসে অন্য পাশে ফিরে যায়। মাহিনকে নামিয়ে প্যাকেটগুলি মাহিনের হাত দিয়ে ইমরেত চলে যাচ্ছিল। তখনই মোহিনী চিল্লিয়ে বলল, আরে আপনি ভাইয়াকে লিফট পর্যন্ত এগিয়ে দিয়ে আসো না। ইসমির মাও বলল, হ্যাঁ ইসমি যা। ইসমি কি করবে, অগত্যা গেল। ইমরেত তো খুশিই হয়েছে। এমন শালি পেলে তো লাইফ সেট। ইসমি বাহিরে আসতেই ইমরেত ইসমির কোমর জড়িয়ে ধরে বলল, অনেক মিস করি তোমায় রাত্রে। ইসমির চোখ দুটি বড় বড় হয়ে যায়। ইমরেত মুচকি হেসে ইসমিকে নিজের দিক ঘুরিয়ে বড় হওয়া চোখে কিস করতেই ইসমির চোখ বন্ধ করে ফেলে। ইমরেত ইসমির নাকে নাক ঘষে লিফটে উঠে পড়ে। আর ইসমি ইমরেতের যাওয়ার দিক তাকিয়ে আছে। ইমরেত যেতেই ইসমি ঘরে ঢুকে দেখে মাহিন মোহিনী প্যাকেট হাতাচ্ছে, যেটা ইমরেত দিয়ে গেল। অনেক কিছু কিনে দিয়েছে ইমরেত, আর তার জন্য চেঁচাচ্ছে মা। ইসমি মুচকি হেসে নিজের রুমে গিয়ে পড়তে বসলো। অনেক রাত্রে ইমরেত কল করতে ইসমি কথা বলল।
অনেক রাত পর্যন্ত দুজন কথা বলল। প্রতিদিন রেগুলার রুটিন অনুযায়ী ইমরাত ইসমিকে কলেজ দিয়ে যায়, প্লাস নিয়ে আসে। রাত্রে ছাদে গিয়ে চাঁদ দেখে দুজন কথা বলতে বলতে ঘুমিয়ে যেত। কথা না বলে ঘুমোতে পারতো না দুজন। ধীরে ধীরে সেই দিন এসে পড়লো যেদিন ইসমি, ইমরাত, মোহিনী আর কিমরানের এঙ্গেজমেন্ট হবে। সারা রাত ঘুমোতে পারেনি ইসমি। কেমন এক অদ্ভুত স্বপ্ন দেখলো। ভোরে ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে দুই হাত মিলিয়ে কান্না করছে। মোনাজাতে সে তার ইমরাতের সুরক্ষা চাচ্ছে। কেন এমন অদ্ভুত স্বপ্ন সে দেখছে? সে মরতে ভয় পায় না। মরতে তো হবেই, অনেক আগেই মরে যেত, কিন্তু তখন জীবনে ইমরাত এলো, ভালোবাসা শিখালো, বাঁচতে শিখালো। এখন ওকে ফেলে মরতেও ভয় পায় ইসমি। ওর কিছু হলে যে ইমরাত জিন্দা লাশ হয়ে যাবে, বেঁচে থাকতে ভুলে যাবে। জীবনটা ইসমির সাথে বড্ড খেলেছে, অনেক পরীক্ষা দিয়েছে সে। আঁচল দিয়ে ঘাম মুছে দেওয়ার মানুষ ছিল না, জোর করে কোলে বসিয়ে খাইয়ে দেওয়ার মানুষ ছিল না, প্রিন্সেস ডাকার মানুষ ছিল না, সব চাওয়া পূরণ করার মানুষ ছিল না। সবাই টিফিন খেত আর ছোট্ট ইসমি তাদের দেখত। কষ্ট তো কম সহ্য করেনি, কেঁদে কেঁদে প্রত্যেকটা রাত পার করেছে। ভালোবেসে মা বাবা ডাকার মানুষ ছিল না। এতিম কথাটার সাথে ইসমি পরিচিত। সবাই তাকে এতিম বলতো। অন্যের বাসায় বড় হয়েছে, লাথি উষ্ঠা খেয়ে বড় হয়েছে ইসমি। টেক কেয়ার করার মতো কেউ ছিল না। জায়নামাজে বসে চিন্তা করছে আর কাঁদছে ইসমি। আর হারাতে চায় না সে। প্রিয় মানুষ হারাতে হারাতে নিস্তেজ হয়ে গেছে ইসমি। কাউকে হারানোর আগে নিজে পৃথিবীর মায়া ত্যাগ করতে চায়। মরণ জ্বালা সইতে পারবে, কিন্তু ইমরাতকে ছেড়ে থাকতে পারবে না সে। মোনাজাত শেষ করে চোখ মুছে ফোনটা হাতে নিল। ইমরাতকে কল করলো। কিছুক্ষণ পর ঘুমু কণ্ঠে ফোনটা রিসিভ করলো ইমরাত। ইসমি বলে উঠল, এখনো ঘুমিয়ে যে? নামাজটা পড়ে আসেন না প্লিজ, টাইম আছে এখনো। ইমরাত কিছু না বলে কলটা কেটে ওয়াশরুমে চলে গেল। অজু করে পোশাক পরে মসজিদের জন্য বেরোলো। রাস্তা দিয়ে হাঁটছে ইমরাত, মনে পড়লো তার খারাপ স্বপ্নের কথা, যেখানে ইসমি এক অন্ধকারে হারিয়ে যাচ্ছে। ইমরাতও চাচ্ছিল আল্লাহর কাছে বলে তার কষ্ট কমাতে। সময় নষ্ট না করে নামাজ আদায় করছে ইমরাত। মনের দুঃখগুলি চোখের এক ফোঁটা পানি হয়ে বেরিয়ে মোনাজাতের হাতের উপর পড়ল। আজ কিছুদিন ধরে খারাপ স্বপ্ন দেখছে ইমরাত। কেমন এক অদ্ভুত কষ্ট হচ্ছে। ইসমিকে ছাড়া বাঁচার কথা মাথায় আসছে না ইমরাতের। চোখ বুঝে আল্লাহর নাম নিয়ে শুধু একটাই কথা বলল ইমরাত, আমি আমার সুইটির সাথেই মরতে চাই, আর ওর সাথেই বাঁচতে চাই। মোনাজাত শেষ করে চোখের পানি মুছে নিল ইমরাত। বাসায় এসে বিছানায় হতাশ হয়ে বসলো। আজ ওদের এঙ্গেজমেন্ট, খুশি তো হচ্ছে, কিন্তু মনের খোরাক যে খুশি হতে দিচ্ছে না। সময় সময়ের মতো যাচ্ছে। সন্ধ্যায় ইমরাতদের ফার্ম হাউসে এঙ্গেজমেন্টের সব অ্যারেঞ্জমেন্টস করা হলো। ধীরে ধীরে প্রতিবেশী, আপনজন সবাই উপস্থিত হচ্ছে। বড় বাড়িতে তেমনই গার্ড সিস্টেমে প্লাস সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে ইমরাত। সদা চেক করার জন্য কিছু মানুষও হায়ার করেছে। সবাই অপেক্ষা করছে ইসমি, ইমরাতের, মোহিনী আর কিমরানের। গান, নাচ, খাওয়া দাওয়া, কথাবার্তা, হাসি ঠাট্টা সব চলছে। কিছুক্ষণের মধ্যে ইমরাত আর কিমরানের এন্ট্রি হলো। গেট দিয়ে ঢুকছে ইমরাত আর কিমরান। ভিডিও করা হচ্ছে তাদের এন্ট্রি। দুই ভাই সেম ড্রেস পরেছে, সাদা কোট করা ফোল্ডারিং স্যুট। সবাই কথা বলছে ইমরাত আর কিমরানের সাথে। নজর যেন না লাগে তার জন্য কাজল লাগিয়ে দিচ্ছে তাদের মা। ইমরাত মুচকি হেসে খুঁজছে তার সুইটিকে, এখনো এসে পৌঁছায়নি। তার সুইটিকে দেখার জন্য সে উতলা হয়ে গেছে। নিজের পোশাকের সাথে ম্যাচ করে সাদা গ্রাউন কিনেছে ইমরাত তার সুইটির জন্য। সাদা পরীকে দেখবে। কখন থেকে কল করছে ইমরাত, ফোনটা অফ আসছে। বুকের ভিতর তীব্র ব্যথা হচ্ছে। নিজের শক্তি আগলিয়ে রেখে গার্ডকে বলল, দেখো মোহিনীরা এখন কোথায়। গার্ডরা জানতে বের হয়েছে না, কিছু জানা যাচ্ছে না। কেমন অস্বস্তি লাগছে ইমরাতের। ফোন করলো মোহিনীকে, না, মোহিনীর ফোনও বন্ধ। নিজের শ্বশুর বাড়ির লোকদের ফোন করলো ইমরাত, না, ফোন পিক করছে না। এখন ইমরাতের মুখ দিয়ে ঘাম ছুটছে, হাত পায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। অদ্ভুত এক ভয় কাজ করছে ইমরাতের মাঝে। ইমরাত দেরি না করে গান, চিল্লাচিল্লি সব বন্ধ করতে বলল। পাগলের মতো চিল্লিয়ে বলে উঠলো, গাড়ি নিয়ে বের হও, দেখো ইসমিদের গাড়ি কোথায় আছে।
ইমরেত আর ওয়েট না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। হাত পা কাঁপছে ইমরেতের। ফোনটা বের করে যে কল করবে সেই শক্তিটা পাচ্ছে না। নিজের হাতের মুঠি শক্ত করে ধরে চোখ বুজে আল্লাহর নাম নিচ্ছে ইমরেত। অর্ধেক রাস্তা পৌঁছাতেই গাড়ি থামালো ড্রাইভার বলল, স্যার, রাস্তাতে কিছু হয়েছে মনে হয়। ইমরেত দরজা খুলে অবশের মতো হেঁটে সামনে যাচ্ছে। হাত পা কাঁপছে। এমন সময় কিছু হলেই খারাপ চিন্তা মাথায় আসে। ধীর পায়ে সামনে যাচ্ছে ইমরেত। মানুষ সাইড করে একটু ভিতরে ঢুকতেই ইমরেত চিল্লিয়ে বলে উঠল, আঙ্কেল, আর ইউ ওকে? আঙ্কেল, আঙ্কেল। ইমরেতের হাত পা কাঁপছে। কোনো রকম পানি খাইয়ে দিয়ে মুখে ছিটে দিল। মাথায় কেউ সজোরে বাড়ি মেরেছে, যার কারণে রক্ত খুবই বের হচ্ছে। ইমরেত পাগলের মতো জিজ্ঞাসা করছে ইসমি কোথায়। ইসমির বাবা মুখটা খুলে বলল, রুবেল। ইমরেতের হাতটা নিচে পড়ে গেল। গার্ডদের কল করে আঙ্কেলকে হসপিটালে পাঠিয়ে দিল। কি করবে ইমরেত? মাথায় কিছুই আসছে না। ভয়ে আত্মা কেঁপে উঠছে ইমরেতের। রুবেল তো সেই ছেলেটা যাকে 20-25 দিন আগে মেরেছিল। ইমরেত পাচ্ছে না চিৎকার করতে। নিজেকে সামলিয়ে ফোনটা হাতে নিয়ে কমিশনারকে কল করলো ইমরেত। হাতটা কাঁপছে ইমরেতের। কোনোভাবে কথা বলল ইমরেত। হ্যালো আঙ্কেল, আমার পুরো পুলিশ ফোর্স লাগবে। আমার ওয়াইফকে কিডন্যাপ করা হয়েছে। পুরো এরিয়া, সব লাইন, স্টাফ, হোম, হাউস, পার্কিং প্লেস, রোড প্লেস, সব প্লেসে পুলিশ লাগান। আমি ছবি সেন্ড করছি। প্লিজ আঙ্কেল। ইমরেত সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। চোখে শুধু ইসমির হাসি মাখা মুখটি ফুটে উঠছে। আশা নিয়েছিল সাদা পরীকে দেখবে, নিজের সাথে মিলিয়ে একসাথে দাঁড়িয়ে আংটি পরাবে। ইমরেতের সাদা পরী কোথায়? ইমরেত আর পাচ্ছে না। ড্রাইভার খবর পাঠিয়ে দিয়েছে পুরো পরিবারকে। কমিশনার আঙ্কেল আসতেই ইমরেত তাড়াহুড়ো করে গাড়িতে বসে নিজেই চালানো শুরু করে। ঋষভকে ফোন লাগায়। ঋষভ না ধরায় আবার কল দিয়ে জিজ্ঞাসা করে কোথায় আছে। ইমরেত তাড়াতাড়ি ফার্ম হাউসে পৌঁছায়। গিয়ে ঋষভের কলার ধরে চেঁচিয়ে বলে, তোর বন্ধু কুত্তার বাচ্চা কই? ওর অল ডিটেলস দে। ঋষভের কলার ধরে গাড়িতে বসিয়ে কমিশনারকে নিয়ে বেরিয়ে পড়ল রুবেলের বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে লাথি মেরে গেট খুলল ইমরেত। কোনো কথা না বলে পুরো বাড়ি চেক করে রুবেলের মা বাবাকে জিজ্ঞেস করে ওনারা জানে না বলে ইমরেত তাদের পুলিশ স্টেশনে পাঠিয়ে দেয় আর বলল, যতক্ষণ ওই জানোয়ারে আমি না পাচ্ছি ততক্ষণ কাউকে ছাড়বেন না। ইমরেত রুবেল আর ইসমির নাম্বার ট্রেস করার জন্য পাঠিয়ে দেয়। পাগলের মতো পুলিশরাও খুঁজছে ইমরেতের পাগলামি দেখে। হসপিটালে এসে ইমরেত ইসমির বাবার কেবিনে চলে যায়। তাড়াতাড়ি করে বলে উঠল, আঙ্কেল, আমার সুইটি কোথায়? ইসমির বাবার চোখে পানি এসে জমে রয়েছে। ইমরেতের হাত পাও কাঁপছে। কিছু করে ফেলবে না তো তার ইসমির? পুলিশদের সব ধরনের ইনফরমেশন দেওয়া হয়েছে, গাড়ির কালারও বলে দিয়েছে। ইমরেত পাগলের মতো করছে, গাড়ি নিয়ে খুঁজতে ব্যস্ত তার ইসমিকে। ফোন বেজে উঠতেই ইমরেত তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে বলে উঠল, স্যার, রুবেলের ফোন ট্র্যাক করা হয়েছে। ইমরেত পাগলের মতো ড্রাইভ করছে। পুরো পুলিশ ফোর্স গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। প্লিজ রুবেল ভাই, আ- আ, আমাকে ছেড়ে দাও প্লিজ ভাইয়া, তোমার পায়ে পড়ছি। দেখো ভাইয়া প্লিজ, এইখানে কেন এনেছো আমায়? ভাইয়া প্লিজ। এত সহজে তোকে ছেড়ে দিব ভাবলি কি করে? আমায় মেরেছে তোর লাভার, ওর পিরিত আমি ছুটাবো। ইসমির সাদা ফ্রকে অনেক জায়গায় রক্তের দাগ। অনেক মারা হয়েছে মেয়েটাকে। মুখ ফুলে আছে, হয়তো অনেক থাপ্পড় মেরেছে। রুবেল ইসমির ওড়না টেনে খুলে ফেলে। রুমের মধ্যে আরো 2টা ছেলে। রুবেল ইসমির দিক আগাচ্ছে আর বলছে, ইসমি কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছে। ইসমি কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া আপনার পায়ে পড়ি, আমায় ছেড়ে দাও ভাইয়া। আমার ভাইয়া, আমার কিছু হলে আমার ইমরেত যে মরে যাবে। রুবেল 2 পলারে ইশারা করতেই দুজনে ইসমির হাত চেপে ধরে। রুবেল ইসমির সাইড হিজাবের কাপড় খুলে ফেলে দেয়। রুবেল শয়তানের মতো পুরো বডি দেখছে ইসমির। জামায় হাত দিতে ইসমি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহর কসম আমাকে ছেড়ে দিন প্লিজ ভাইয়া, আমাকে। ইমরেত। ইসমি আর কথা বলতে পারছে না। ইসমির বাঁচার আর কোনো ইচ্ছে দেখছে না।
নিজের ইজ্জত এই 3-4 ছেলে মিলে ভোগ করবে। সে যে পা চালার কোনো রাস্তা দেখছে না। রুবেল ইসমির জামা খোলার চেষ্টা করছে। ইসমি আল্লাহর নাম নিয়ে 2 হাতে কামড় দিয়ে সামনে দৌড় দেয়, কিন্তু দরজা লক করা। আর পালানোর রাস্তা নেই। তাহলে কি ভোগের শিকার হতে হবে? ইসমি চিৎকার করে বলল। ইমরেত! রুবেল ইমরাতের নাম শুনে আরো হিংস্র হয়ে গেল। ইসমি চুল ধরে মাথাটা ওয়ালের সাথে ধাক্কা মারে। সাথে সাথে ইসমি ছিটকে নিচে পড়ে। সাদা রক্তে সাদা জামা লাল হচ্ছে। চোখ বুঝলেও ভোগ করবে তাকে, ছিঁড়ে খাবে ওরা মিলে। না, আর ভাবতে পারছে না। কোনো রকম উঠে দৌড়িয়ে রুমের লাগানো বারান্দায় চলে গেল। ইসমি কিছু না ভেবেই 3তলা ফ্ল্যাট থেকে লাফ দেয়। নিচে পড়তেই পুরো রাস্তায় রক্তের আভাস এসে ভেসেছে। রুবেল কল্পনাও করেনি যে ইসমি এমন কিছু করবে। ইসমি নিচে পড়েও আকাশপানে চেয়ে আছে। উবুথ হয়ে পড়েছে ইসমি। সম্পূর্ণ মাথাটা গিয়ে পড়েছে রাস্তায়। চাঁদ আর তারা দেখা যাচ্ছে রাত্রির আকাশে। চোখ দুটি বন্ধ করতে করতে ইমরেতের হাসি ভরা চেহারা আর বুকে হাজার কষ্ট নিয়ে বলল, ভালোবাসি ইমরেত, নিজের থেকেও বেশি। চাঁদ দেখেই চলে যাচ্ছি। আপনার সম্পদ আমি সেইখানে অন্য কেউ হাত দেওয়ার আগে আমার মৃত্যু শ্রেয়। ভালোবেসে আপনার সুইটি আপনাকে বলতে পারলাম না। চোখ দুটি বন্ধ হয়ে গেল। আশেপাশে মানুষ ঘিরে দাঁড়িয়ে আছে, আর ফ্লোরে রক্তাক্ত ইসমি পড়ে আছে। কারো সাহস হচ্ছে না ইসমিকে হাসপাতালে নেওয়ার বা তোলার। ইমরাত পাগলের মতো গাড়ি নিয়ে পৌঁছালো। ধরফর করে নামলো গাড়ি থেকে। পুলিশ অলরেডি চারপাশে খোঁজা শুরু করে দিয়েছে। রাস্তার পিছনের সাইডে ইমরেত গিয়ে থেমে যায়। অনেক মানুষ ঘিরে দাঁড়িয়ে আছে। ইমরেত ধীরু পায়ে যাচ্ছে। বাকরুদ্ধ হয়ে গেছে ইমরেত, চলার শক্তি পাচ্ছে না। আল্লাহর নাম নিয়ে সামনে তাকিয়ে হাঁটতে লাগলো। পিছনে ইমরেতকে দেখে এভাবেই সবাই সাইড দেয়। কিছু মানুষ ইসমিকে তোলার চেষ্টা করছে। সবার মধ্যে ইমরেত ভিতরে ঢুকে স্তব্ধ হয়ে বসে পড়ল। ইমরেতের সাদা পরি লাল হয়ে মাটিতে পড়ে আছে। পাশের রক্ত হাজারো। নিস্তেজ ভাবে পড়ে আছে তার সুইটি। এতক্ষণের ভয়, আতঙ্ক সব মিলে ইমরেত চিৎকার করে উঠল পাগলের মতো। ইসমির সামনে গিয়ে হাত মেলিয়ে চিৎকার করতে থাকলো। এই সুইটি, এই তাকাও। এই তো আমি এসে পড়েছি সুইটি, প্লিজ তাকাও। ইমরেত চোখের পানি মুছে তাড়াহুড়ো করে ইসমিকে কোলে নিয়ে চোখে রক্তের মতো রাগ নিয়ে বলল, অফিসার, পুরো বিল্ডিং এ ছিল মারুন, আর ওই খান মা ওরে খুঁজে কাস্টাডিতে নিন। ওকে কেউ টাচ করবেন না, ওকে আমি দেখবো। এতক্ষণে অ্যাম্বুলেন্স এসে পড়েছে। ইমরেত দৌড়িয়ে ইসমিকে অ্যাম্বুলেন্সের বেডে শুইয়ে দিয়ে নিজেও উঠে পড়ে। ইসমির দিক তাকিয়ে আছে ইমরেত। চিৎকার করে কাঁদতে পারছে না। চোখের পানিগুলি 2 পাশ দিয়ে বেয়ে চলছে। কোনো কথা বলার শক্তি নেই ইমরেতের। ইসমির মুখে আস্তে হাত দিয়ে নিজেই চিৎকার করে উঠল। লাল রক্তে মুখটা ফুলে রয়েছে। তার সাদা পরি রক্তে লাল হয়ে আছে। ইমরেত নিজের প্যান্ট নিজের শক্তি দিয়ে চেপে ধরে রয়েছে। চিৎকার করে কাঁদছে ইমরেত, কিন্তু আওয়াজ আসছে না। পাগলের মতো কাঁদছে ইমরেত নিজের মনের গহীনে। মিনিটে পৌঁছালো অ্যাম্বুলেন্স। পাগলের মতো দৌড়ে অপারেশন থিয়েটারে ঢুকিয়েছে ইসমিকে। ইমরেত পাগলের মতো ইসমির হাত ধরে চিৎকার করছে। ইসমিকে অপারেশন থিয়েটারে ঢুকানো হয়েছে। অভিজ্ঞ থেকে অভিজ্ঞ ডাক্তার আনা হয়েছে। লন্ডন থেকে ডাক্তার ইয়াজ জিভস ভিডিও কলের মাধ্যমে চিকিৎসার জন্য উঠে পড়ে লেগেছে। ইমরেত ঠাস করে ফ্লোরে বসে পড়ল। টি শার্ট, শরীর, হাত রক্তে লাল হয়ে আছে। তার ভালোবাসার মানুষের রক্ত, যাকে সে আজ আংটি পরিয়ে নিজের করতে চেয়েছে। সবাই কান্না করছে। ইমরেত ফ্লোরে বসে আছে। ইমরেতের মা ফ্লোরের পাশে বসলো ছেলের মুখটা নিজের দিক নিয়ে বলল, কিচ্ছু হবে না ইসমির। ইমরেত হাও মাও করে কেঁদে দেয়। মাকে জড়িয়ে কাঁদছে ইমরেত। ইমরেতের কাঁদা দেখে আশেপাশের মানুষজনও কাঁদছে। ইমরেত আর সহ্য করতে পারছে না। ইমরেতের মায়ের চোখে জলের বন্যা। 25-26 বছর বয়সের ছেলেকে কখনো চোখের পানি ফেলতে দেয়নি, সেখানে চিৎকার করে কাঁদছে তার ছেলে। ইমরেত উঠে দাঁড়িয়ে পড়লো। এশারের আজান দিচ্ছে। চোখের পানি মুছে উঠে চলে যাচ্ছে ইমরেত। আজান শুনে মোহিনী, ইসমির মা, ইমরেতের মা নামাজে দাঁড়ায়। ইমরেত কোনোভাবে জামা ছেড়ে অজু করে নামাজে দাঁড়ালো। চোখের পানি ঝরছে ইমরেতের। চোখে ইসমিকে হারিয়ে ফেলার ভয়।
নামাজ আদায় করছে ইমরেত। ইসমি জীবনে আসার আগে আল্লাহর নাম হয়তো নেয়নি কখনো, আল্লাহর দেয়া রাস্তায় চলেনি সে, কিছু চায়নি কখনো নিজের জন্য, আজ চাচ্ছে তার সুইটির জন্য। যায় নামাজে বসে 2 হাত মেলে দিল ইমরেত। চোখের এক ফোঁটা জল পড়লো আল্লাহর দরবারে মেলে দেওয়া হাতের মাঝে। হাউমাউ করে কাঁদতে পারছে না ইমরেত, ছেলে বলে কথা, কিন্তু তার থেকে বেশি কষ্ট হচ্ছে। ইমরেত তার মন থেকে আল্লাহর কাছে তার আবেদন পাঠাচ্ছে নামাজের তাগিদ। যদি আমার সুইটিকে আমার থেকে নিতেই হয় তাহলে কেন পাঠালে? রেখে দিতে তোমার কাছে। এখন যেহেতু পাঠিয়েছো তো আমি আর ছাড়বো না ওকে। আমার থেকে নিও না আমার সুইটিকে। আমি যে আর সহ্য করতে পারছি না এই যন্ত্রণা। আমি পাপ করেছি জীবনে অনেক, তার শাস্তি তুমি আমায় এভাবে দিও না। ফিরিয়ে দাও আমায় সুইটিকে। ওয়াদা করছি তোমার দেখানো রাস্তায় চলবো। তোমার বান্দা আমরা। তুমি চাইলে পারবে আমার সুইটিকে ফিরিয়ে দিতে? নানান আর্তনাদ করছে ইমরেত, চোখগুলি লাল হয়ে আছে। নামাজ আদায় করে বেরিয়ে পড়লো হাসপাতালের উদ্দেশ্যে। নিস্তেজ হয়ে আছে ইমরেত, ধীরু পায়ে পৌঁছালো হাসপাতালে। মায়ের পায়ের কাছে ধপাস করে বসে পড়ল। মায়ের কোলে মাথা রেখে নিঃশব্দে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ভেবেছিল পৃথিবীর সব সুখ দেবে তার ইসমিকে, আর আজ সে তার ইসমিকে প্রোটেক্ট করতে পারলো না। আজকে যদি নিজে গিয়ে নিয়ে আসতো তাহলে এমন কিছুই হতো না। সব দোষ সে নিজেকে দিচ্ছে। মায়ের কোলের শাড়িটা ভিজে যাচ্ছে তার ছেলের চোখের পানি দিয়ে। অপারেশন থিয়েটারে লন্ডন থেকে ভিডিও কলে সব ধরনের চেষ্টা করছে ডক্টর ইয়াস জিভস। ইয়াস জিভস লন্ডনের নাম করা একজন ডাক্তার। কোনো ত্রুটি রাখেনি ইমরেত তার সুইটির চিকিৎসার ব্যবস্থায়। ডাক্তাররা দিশেহারা হয়ে পড়েছেন, একজন আরেকজনের মুখ চাচামি করছে। 9-10 নাম করা ডাক্তার লেগে পড়ে রয়েছে ইসমির চিকিৎসার জন্য। নার্সদের অভাব নেই। 3 তলা ফ্ল্যাট থেকে লাফ দেওয়া ব্যক্তি যে বাঁচে না, সেখানে তারা নিজেদের জান লাগিয়ে দিচ্ছে অপারেশনে। বেডে সাদা কাপড়ে জড়িয়ে রয়েছে ইসমি, রক্ত পুচ্ছে নার্স। ভিডিও কলে ডক্টর ইয়াস জিভস অন্য ডক্টরকে বোঝাচ্ছে। মুখে ঘামের ছিটে পড়েছে ডক্টরদের। কোনো রেসপন্স করছে না ইসমি, শ্বাস নিচ্ছে না, পালস চলছে না। চোখ বুঝে পড়ে আছে রিকভার বেডে। ইসমির বুকে হিট দিয়ে পুশ করা হচ্ছে। 3 বারে যদি চোখ না মেলে তাহলে আর বাঁচানো যাবে না ইসমিকে। লাস্ট চেষ্টা হচ্ছে হিটার পুশ দেওয়া। ডক্টর জিভস মিনিট সময় নিয়ে পুশ করতে বলল। পাশের অক্সিজেন মাস্ক খুলে ফেলতে বলল। অক্সিজেন মাস্ক খুলে তৃতীয়বার পুশ করতেই মনিটরে গ্রিন আন্ডারগ্রাউন্ড চলছে। শ্বাস চলে এসেছে, কিন্তু চোখ খুলেনি এখনো। ডক্টরদের মনে সাহস এসেছে। তাড়াহুড়ো করে অক্সিজেন মাস্ক লাগানো হলো। মাথার পেছনের সাইডে মেডিসিন লাগাচ্ছে নার্স। ইসমির পালস চলা শুরু করেছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে সে। ডক্টর ইয়াস জিভস হাসি মাখা মুখ নিয়ে বলল, ইয়েস। অপারেশন থিয়েটারের লাল বাটন বন্ধ হতেই ইমরান দাঁড়িয়ে যায়। চোখে ভয় আর জল। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে ডক্টরের দিকে। ডক্টর ইমরানের কাঁধে হাত রেখে বলল, আল্লাহ তাআলা চেয়েছিল তাই হয়তো এই অসাধ্য সাধন করতে পেরেছি আমরা। ইমরান ঠায় ভাবে তাকিয়ে আছে ডক্টরের দিকে। ইমরান ডক্টরকে টাইট করে জড়িয়ে ধরে, পাগলের মতো চিল্লিয়ে ধন্যবাদ জানাচ্ছে। পাশে মাকে জড়িয়ে বলে উঠল, মা, আমার সুইটি ঠিক আছে। ও আমার কাছে ফিরে এসেছে। মা তার ছেলের মাথায় হাত বুলিয়ে কেঁদে দিল। চোখে এক ফোঁটা জল নিয়ে মুচকি হেসে ফেলল ইমরেত। অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে যাওয়ার পারমিশন নেই, তাও তার সুইটিকে একবার দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। ভালোবাসাটা হয়তো এমনই, একজনের কষ্টে অন্যজন কাঁদে। একটু সাইডে দাঁড়াতেই অপারেশন থিয়েটার থেকে বেডে করে ইসমিকে বের করেছে। এক পলকে তাকিয়ে আছে ইমরেত। চোখ বন্ধ করে সাদা কাপড়ে মুড়ে শুয়ে আছে তার ইসমি। ইমরেত হালকা হেসে ইসমির হাতটা হালকা করে ধরলো। ইমরেতের স্পর্শে হালকা নড়ে উঠল ইসমি। দুজন নার্স মিলে ইসমিকে অন্য কেবিনে শিফট করলো। 3-4 ঘন্টার মধ্যে চোখ খুলবে ইসমি। ইমরেত ডক্টর থেকে পারমিশন নিয়ে ঢুকলো। বুকটাই মোচড় দিচ্ছে। ভাবতেই আজ তার ইসমি তার থেকে অনেক দূরে চলে যেতে পারত। ধীরু পায়ে ইসমির পাশে বসলো। নিজের মুখে মুচকি হেসে কপালে একটা চুমু খেলো। হালকাভাবে 2 গাল ধরে বলল, আমি জানতাম আমার সুইটি আমাকে ছাড়া কোথাও যাবে না। অনেকক্ষণ ওভাবেই তাকিয়েছিল ইসমির দিকে।
জোরে নিঃশ্বাস নিল ইমরেত। কেবিন থেকে বেরিয়ে দেখলো সবাই বসে ঝিমোচ্ছে, কারণ এখন রাত 2টা বাজতে চলছে। ইমরেত সবার উদ্দেশ্যে বলল, কিমরান বাদে সবাই বাসায় চলে যাও, ইসমির পাশে আমি আছি। আর আরেকটা কথা, ইসমি একটু সুস্থ হলেই আমি এঙ্গেজমেন্ট আর বিয়েটা একদিনে সেরে ফেলতে চাই। তো বিয়েটা না হওয়া পর্যন্ত ইসমি আমার কাছে আমার সাথেই থাকবে। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। সবাই বুঝেছে ইসমিকে নিয়ে ইমরাত ভয়ে আছে। সবাইকে ঠেলে ঠুলে বাসায় পাঠিয়েছে কিমরান। আলাদা রেস্ট কেবিনে কিমরান বসে আছে ইসমির কেবিনের সাথেই, আর ইমরেত ইসমির পাশেই বসে আছে। রাত 4:45। ইমরেত পাশে চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে। ইসমি কাঁপছে, সারা শরীর বেয়ে ঘাম ছুটছে। চোখ বুজা অবস্থায় ইসমি চিল্লাতে শুরু করলো, প্লিজ ভাইয়া, আমায় ছেড়ে দিন। প্লিজ, আমার এত বড় ক্ষতি করবেন না। প্লিজ। ইমরেত, ইমরেত। ইমরাত ভয়ে রীতিমতো কেঁপে উঠেছে ইসমির এমন ভয়াবহ আর্তনাদ শুনে। পাগলের মতো ইসমির গাল ধরে বলছে, এই তো সুইটি, তুমি আমার কাছে, কিচ্ছু হয়নি তোমার, আমি আছি তো তোমার পাশে। ধীরে ধীরে ইসমি ঠান্ডা হলো, চোখগুলি কাঁপছে। ধীরুভাবে চোখ খুললো ইসমি। পাশে ইমরাতের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। 1 মিনিট বিনা আওয়াজে তাকিয়ে ছিল ইমরাতের দিকে। হঠাৎ কেঁদে দিল ইসমি। ইমরাত হালকা করে জড়িয়ে পড়ল। কি হয়েছে সুইটি, আমি এই তো তোমার পাশে। ইসমি মুখের মাস্ক খুলে ফেললো। পুরো মাথায় ব্যান্ডেজ করা, সব আর্তনাদ তার মাথার উপর গেছে। ইসমি উঠতে নিলে ইমরাত বালিশ দিয়ে আছোয়া ভাবে শুয়ে দেয়। ইসমি কাঁপা কাঁপা হাতে ইমরাতকে জড়িয়ে ধরে। ইমরাত তার চোখ মুছে নিজেও হালকাভাবে ধরে ইসমি কাঁদতে কাঁদতে কাঁপা গলায় বলল, আমি ভেবেছিলাম আপনাকে দেখতে পাবো না। তুমি তো বলেছ কেউ কাউকে নিজের থেকে বেশি চাইলে তাদের মিলাতে পৃথিবী লেগে যায়। আমি তো তোমার নিজের থেকে বেশি চাই তোমায়। ইসমির 2 গালে হাত রেখে বলল, ওরা তোমাকে কি উপর থেকে ফেলে দিয়েছিল? ইমরাত কল্পনাও করেনি যে ইসমি এমন কিছু বলবে। ইসমি কাঁদতে কাঁদতে বলল, ওরা আমায় রেপ করতে চেয়েছিল। নিজেকে বাঁচানোর কোনো রাস্তা ছিল না, তাই লাফ দিয়েছিলাম। ইসমি ধীরে ধীরে সব বলে দেয়, কি হয়েছিল আর কি হয়েছিল ওর সাথে। ইমরাতের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। নিজের হাত মুঠো করে ইসমিকে জোর করে বেডে শুইয়ে কিমরানকে ডেকে আনলো। তোর ভাবিকে দেখে রাখ, আমি একটু আসছি। পিছনে ডাকছে কিমরান, বাট ইমরাত কোনো সাড়া না দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। চোখে আগুন বেরোচ্ছে ইমরাতের। জলদি পৌঁছালো পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে বসে আছে রুবেলের ফ্যামিলি। জেলের খাঁচায় বন্ধ রুবেল সহ 2 ব্যক্তি। ইমরাতকে দেখে উঠে দাঁড়ালো অফিসার, সাথে রুবেলের ফ্যামিলি। ইমরাতকে দেখা মাত্রই রুবেলের মা দৌড়িয়ে ইমরাতের হাত ধরে কান্নাকাটি করতে লাগলো আর বলে উঠলো, কি করেছে আমার ছেলে? এইবারের মতো মাফ করে দাও না বাবা। সবাই ইমরাতের দিকে তাকিয়ে আছে, আর ইমরাত রাগী চোখে তাকিয়ে আছে রুবেলের দিকে। ইমরাত নিজেকে কন্ট্রোল করে রুবেলের আম্মুকে একটি চেয়ারে বসিয়ে দিল, নিজে তার সামনে হাঁটু গেড়ে বসলো। সবাই অবাক চোখে তাকিয়ে আছে ইমরাতের দিকে। ইমরাত শান্ত গলায় বলল, আন্টি, আপনি একজন মা, আপনার ছেলের জন্য আপনার কষ্ট হচ্ছে, এটাই স্বাভাবিক। কিন্তু আন্টি, আমি আপনার ছেলেকে মাফ করতে পারবো না। ও আমার জানে হাত দিছে, ও আমার সুইটিকে রেপ করতে চেয়েছে। আমার ভাবতেই কলিজা ছিঁড়ে যাচ্ছে। আজ ওর জন্য আমার সুইটি ফ্ল্যাট থেকে লাফ দিয়েছে নিজের ইজ্জত বাঁচাতে। যদি লাফ না দিত তাহলে যে কি হতো তা আমাকে বোঝাতে হবে না নিশ্চয়ই আন্টি। আমাকে খুন করলেও আমি এত কষ্ট পেতাম না। ও ভুল করেনি আন্টি, ও গুনাহ করেছে, বড় পাপ করেছে। আমার সুইটির দিকেও খারাপ নজর দিয়েছে। কথাগুলি বলে ইমরাত উঠে দাঁড়ালো। রুবেলের পরিবার রুবেলের দিকে তাকিয়ে সবাই কান্না করতে করতে বেরিয়ে যায়, আর ওদিকে রুবেল চেঁচাচ্ছে। ইমরাত অফিসার এবং বাকি সবার উদ্দেশ্যে বলল, অফিসার, কানে হেডফোন গুজে বসে থাকুন, আর আপনারাও। ইমরাত হাতে লাঠি নিয়ে কারাগার খুলে ভিতরে প্রবেশ করে বসা থেকে উঠে দাঁড়ায় রুবেলের সাথে সেই 2টো ছেলে। ইমরাত নিজের কোট খুলে হাতা ফোল্ড করে নিল। চোখ দিয়ে আগুন বেরোচ্ছে ইমরাতের। এখনো ইমরাতের কানে তার সুইটির কান্না ভেজা আর্তনাদ শোনা যাচ্ছে। রুবেলের কলার ধরে মুখের মধ্যে কয়েকটা ঘুষিয়ে দিল আর বলতে লাগলো, তোকে বলেছিলাম আমার সুইটির থেকে দূরে থাকবি, তুই শুনিসনি।
বলেই আরো কয়েকটা আমার সুইটি টাচ করতে চেয়েছিলি এই হাত দিয়ে। হুম, কর চিৎকার। আমার সুইটিও চিৎকার করেছিল। শুনেছিলি তুই? শুনিসনি? আমার সুইটিকে রে। আর বলতে পারল না ইমরেত। লাঠি তুলে রুবেলের মেন পার্টসে লাঠি দিয়ে 4-5টা বাড়ি দিল। রুবেল চিৎকার করছে। সেই চিৎকার কানে হেডফোন দেওয়া পুলিশদের কানেও পৌঁছাচ্ছে। ইমরেত ধুমধাম বিনা ব্রেকে পিটাচ্ছে রুবেল সহ বাকি 2 কুত্তাগুলোকে, যারা তার সুইটিকে ছিঁড়ে খেতে চেয়েছিল। নিচের লাশের মতো পড়ে আছে রুবেল আর তার 2 সাথী। নিজের পা দিয়ে জোরে লাথি মেরে বেরিয়ে এলো কারাগার থেকে। অফিসার উঠলে খাওয়া দাওয়া করিয়ে আবার ধলাই করবেন। অন্য কোনো মেয়েদের দিকে যদি না তাকাতে পারে সেইভাবে পিটাবেন। রাগে কচকচ করতে করতে গাড়ি নিয়ে বেরিয়ে এলো ইমরেত। গাড়ি চালিয়ে হসপিটালে পৌঁছালো। ইসমির কেবিনের সামনে যেতেই দেখতে পেল ইসমি আধশোয়া হয়ে বসে কথা বলছে কিমরানের সাথে। অক্সিজেন মাস্ক খোলা হয়েছে। এখন নিজেই শ্বাস নিতে পারছে ইসমি। ইমরাত হালকা পায়ে ভিতরে প্রবেশ করতেই ইসমি ইমরাতের দিকে তাকালো। ইমরাত না পেরেও মুচকি হাসলো। কিমরান বেরিয়ে গেল কেবিন থেকে। ইসমি একটু নড়ে বসলো। ইমরাত ইসমির পাশে বসতেই ইসমি বলে উঠল, কেন গিয়েছিলেন? আর বাসায় যাননি? এই তো আশেপাশে ছিলাম, তুমি রেস্ট নাও। ইসমিকে ধরে শুইয়ে দিল ইমরেত। ইমরেত নিজের হাত দিয়ে ইসমির মাথায় আদর করে দিচ্ছে, আর ইসমি ইমরেতের দ্বিতীয় হাতটি পেঁচিয়ে ধরে ইমরেতের দিকে শুয়ে তাকিয়ে আছে। এখন নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে ইসমির কাছে। এত কিছু হওয়ার পরও ইমরেত তাকে আগের মতোই ভালোবাসে। এক ফোঁটা জল বেয়ে পড়লো চোখ থেকে ইসমির। বুকটা ছ্যাদ করে উঠল ইমরেতের। কপালে চুমু খেয়ে ইমরাত বলল, আর কাঁদতে হবে না, আর ভাবতে হবে না। দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। আজ থেকে কখনো একা ছাড়বো না, তোমায় ভালোবেসে আগলে রাখবো। কাউকে তোমার ধারে কাছে ঘেঁষতে দেব না। ইসমি মুচকি হেসে ইমরেতের হাত আরো শক্ত করে জড়িয়ে ধরল। ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল ইসমি ইমরেতের হাতের স্পর্শে। এভাবেই কেটে গেল 1 মাস। এই 1 মাস ইমরেত ইসমির সাথেই ছিল, পাশে পাশে ছিল ইসমির। এখন সুস্থ ইসমি। আজ 4 দিন হচ্ছে বাসায় নিয়ে এসেছে। ইমরেতদের বাসায় উঠিয়েছে ইসমিকে। কারো কোনো কথা শুনেনি ইমরেত। আজ ইসমি ইমরেতের এঙ্গেজমেন্ট এবং বিয়ে একসাথে। ইমরেতের বাংলো বাড়িতে রেডি হয়ে দাঁড়িয়ে আছে ইমরেত, কিমরান তাদের হবু বউদের উদ্দেশ্যে। সবাই চেঁচাচ্ছে বউ দেখার জন্য। উপর থেকে সিঁড়ি বেয়ে নামছে মোহিনী। কিমরান বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মোহিনীকে কিমরানের পাশে দাঁড় করানো হলো। ইমরেত মুড অফ করে দাঁড়িয়ে আছে। সে চেঁচিয়ে বলে উঠল, মা, আমার সুইটি কোথায়? সবাই হো হো করে হেসে দেয়। ইমরেত আবার কিছু বলবে তখনই সবাই উপরে তাকায়। তাই ইমরেত তাকিয়ে ধূপ হয়ে যায়। তার সাদা পরি নামছে, বড় সাদা গ্রাউন্ড পরে। ইমরেত হাঁ করে তাকিয়ে আছে, তা দেখে শরম পাচ্ছে ইসমি। নিচে নেমে একসাথে দাঁড়িয়েছে 2 জন। ইমরেত ইসমির দিক তাকিয়ে থেকেই ইসমির হাত উঁচু করে চুমু খায়। সবাই তালি আর শীষ বাজিয়ে ওঠে, আর ইসমি শরম পেয়ে নিচে তাকিয়ে থাকে। 2 জন দুজনের হাতে আবেশে আংটি পরিয়ে দেয়। ইসমির ইমরেত হাতে আংটি পরিয়ে জড়িয়ে ধরে, আর ইসমি ইমরেতের বুকে মাথা রাখে। ইমরেত কানে কানে বলল, নেশাক্ত লাগছে দেখতে। ইসমি আরো খামচে ধরে ইমরেতকে। ইমরেতের বুকে ঘেঁষে মুখ লুকায়। রাত 9:56 ইমরেত, ইসমি এবং কিমরান মোহিনীর বিয়ে সম্পন্ন হলো। ইসমি পুরোপুরি তার ইমরেতের হয়ে গেল, মিসেস এমরাত্তি লিনোর। সবাইকে রাস্তা থেকে সরিয়ে নিজের বউকে দেখার জন্য রুমের উদ্দেশ্যে রওনা হলো ইমরেত। রুমের সামনে আসতেই দরজায় দাঁড়ালো শিলা সহ আরো কাজিনরা। বউ দেখতে হলে ডিমান্ড ফুলফিল করতে হবে। নিজের পকেট থেকে 10,000 টাকা বের করে দিয়ে দিল। সবাই মুড অফ হয়ে গেল, কারণ মজাই করতে পারলো না, তার আগেই টাকা দিয়ে দিল। সবাই হন হন করে বেরিয়ে গেল রুম থেকে। রুমে প্রবেশ করেই ইমরেত তার সুইটিকে বেডে দেখতে পায়। লাল টুকটুকে শাড়িতে ঘুমটা দিয়ে বসে আছে। ইমরেত আসতেই উঠে দাঁড়ালো ইসমি। ইমরেতের পায়ে ধরে সালাম করলো। ইমরেত ইসমিকে উঠিয়ে জড়িয়ে নিল নিজের বুকে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো, সাথে ইসমিও। বুক থেকে সরিয়ে ঘুমটা উঠালো ইমরেত। ইসমি চোখ বুঝে খিচে দাঁড়িয়ে আছে। ঘুমটাটা ফ্লোরে ফেলে দিল। মন ভরে দেখছে তার সুইটিকে। ভালোবেসে কপালে চুমু খেলো। ধীরে ধীরে নিজের ঠোঁট চোরা নেয় ইসমির ঠোঁটের দিকে। ইসমির জামা আঁকড়ে ধরে ঘুরে একটু দূরে সরে দেয়। ইমরেত আর কিছুই বলল না। ইসমির
কোমর ধরে টেনে নিজের দিক ঘুরিয়ে ইসমির ঠোঁটে নিজের আয়ত্তে নিয়ে নেয়। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে ইমরেত, সাথে তাল মিলাচ্ছে ইসমি। ভালোবাসার পূর্ণতা পাচ্ছে তাদের। সকালের কিচিরমিচির পাখির আওয়াজ আর তাজা রোদে ঘুম ভাঙে ইসমির। নিজেকে খালি খালি লাগায় কেমন অস্বস্তি লাগছে। হালকাভাবে চোখ মেলে আশেপাশে তাকালো। কাল রাত্রের কথা মনে পড়তেই লজ্জায় ইসমির গাল লাল হয়ে যাচ্ছে। পাশে তাকাতেই দেখতে পায় খালি শরীরের ইমরেতকে বেঘোরে তাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। কোনো বাচ্চার থেকে কম নিষ্পাপ দেখাচ্ছে না তাকে। ইসমি নিজের হাত দিয়ে ইমরেতের চুলগুলি আবেশে টেনে দিচ্ছে। নিজের চোখ বুজে ইমরেতের গালে কপালে চুমু খেলো ইসমি। ইমরেত ঘুমের ঘোরে মুচকি হেসে দিল। ইসমি নিজেকে ছাড়িয়ে উঠে চলে গেল ওয়াশরুমে। গোসল সেরে শাড়ি পরে বেরিয়ে পড়লো। চুল মুছছে আর ঘুমন্ত ইমরেতকে দেখছে। ইমরেত নিজের পাশে হাতাচ্ছে। কাউকে না পেয়ে লাফ দিয়ে উঠে বসলো। নিজের দিক তাকিয়ে দেখলো চাদর ছাড়া গায়ে কিছুই নেই। তাহলে সব সত্যি তো? তার সুইটি কই? মাথা চুলকাতে চুলকাতে সামনে তাকিয়ে আটকে যায় ইমরেতের চোখ। ভিজা চুলে সিল্ক শাড়ি পরে দাঁড়িয়ে আছে ইসমি। নিজের চুল মুছছে মাথা নিচু করে। পুরো ভেজা ফর্সা কোমর দেখা যাচ্ছে। ইসমি মাথা উঁচু করতে দেখে ইমরেত তার দিকে তাকিয়ে আছে। ইসমি শরম পেয়ে মাথা নিচু করে ফেলে। ইমরেত উঠতে নিলে আবার নিজের অবস্থানের কথা মনে পড়ে। ইসমি ভাবলো উঠবে না এমন অবস্থায়, কিন্তু না। ইমরেত উঠতে নিলে ইসমি দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ইমরেত অবাক হয়ে নিজের ভ্রু নাচাচ্ছে। কি হলো সে বুঝলই না। তাও মুচকি হেসে প্যান্ট পরে নিল। বেডে বসে ফোন টিপছে। অনেক কল এসেছে তার অফিস থেকে। ইসমি উকি মেরে দেখে কেউ নেই, তাই বের হয়। কিন্তু কর্নারে চোখ পড়তেই দেখে ইমরেত সেলফোনটা পাশে রেখে ইসমির কোমরে হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। চুলের পিছে চুমু খায়। নিজের দিকে ঘুরিয়ে গালে চুমু খায়। আর ধীরে ধীরে ঠোঁটে করতে নিলে ইসমি মুখে হাত দিয়ে বলে, ছি, আপনি ফ্রেশ হয়ে নিন, দাঁতও মাজেননি। তাই? আচ্ছা ঠিক আছে। বলে ইমরেত জোরপূর্বক কিস করে ইসমি ঠোঁটে। লাগাতার কিস করে অনেকক্ষণ যাবত। তারপর ছেড়ে বলল, সব রকম ঠোঁটের টেস্ট করে রাখা ভালো। ইসমি লজ্জা পেয়ে যায়। ইমরেতের বুকে মাথা গুজে দেয়। ইমরেত হালকা হেসে জড়িয়ে নিয়ে বলল, আমার পিচ্চি সুইটির শরম যদি কখনো না ভাঙে, কারণ আমি আমার সুইটির শরমকে বেশি ভালোবাসি। মাথায় চুমু খেয়ে এভাবেই চলতে থাকে তাদের দ্য ইনসেইন লাভ। বিধবা পিচ্চি মেয়েকে ভালোবেসে ২৬ বছরের ইমরেত ভালোবেসে আগলে রাখে তার মাঝে। প্রতিবেশী সমাজ সব উপেক্ষা করে নিজের করে নেয়। ভালোবেসে ভরিয়ে দেয় পিচ্চি বিধবার জীবন। নিজের ভালোবাসার রঙে রাঙিয়ে দেয় তার সুইটিকে। টুকটাক আবদার, ছোটখাটো ঝগড়া আর ইমরেতের পাগল করা ভালোবাসা দিয়ে চলতে থাকে তাদের জীবন। এভাবেই হাসি খুশি থাকুক তারা, সেই আশাতে বিদায় নিচ্ছি আমরা। থাকতে দিই ইমরেত ইসমিকে নিজের মতো করে। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।